আচ্ছা, আপনাদের কি মনে হয় এই যে এসএসসি পরীক্ষা হলো বা এই যে স্কুল সার্ভিসের যে স্ক্যাম, এটা কি একদম সহজ সরলভাবে একটা স্ক্যাম হলো, সেখানে টাকা পয়সা নেওয়া হলো, তারপর মেধাভিত্তিক সবাইকে চাকরি, সুপ্রিম কোর্ট চাকরি নিয়ে নিল, এবং তারপর যারা যোগ্য অযোগ্য মিলেমিশে পরীক্ষা হলো, আবার পরীক্ষার মধ্যে আবার প্রশ্নপত্র ফাঁস হলো? একদম পরিষ্কার দেখলাম, তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা, যে কে সে এলো, একদম পাশাপাশি প্রশ্ন, পাশাপাশি দুজন মিলে দেখলো, উত্তর করলো, সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা। এই সমস্ত কিছু একের পর এক ঘটছে, এটা তো আমরা সামনে দেখছি। কিন্তু জানেন তো, রাজনীতিতে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে আমরা যেটা দেখি সেটা রাজনীতি নয়, যেটা দেখতে পাই না সেটাই রাজনীতি। তাই আজ আমি সত্যবচনে সেটা নিয়ে আলোচনা করব, যেটা দেখতে পাওয়া যায় না, যার পেছনে ফুল ব্যাক চ্যানেল গেম প্ল্যান বহুদিন থেকেই রেডি, এবং যার প্রসার অনেক দূর পর্যন্ত রয়েছে, অনেক গভীরে। চলুন একটার পর একটা ধরে ধরে আমি আলোচনা করব। একটু বড় হতে পারে আলোচনাটা, কিন্তু শেষ পর্যন্ত থাকবেন। কথা দিয়ে যাচ্ছি, প্রথমেই কথা দিচ্ছি, আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে এর আগে কখনো এইভাবে শোনেনি। তাহলে চলুন শুরু করি। আর যদি আপনি সত্যবচনে প্রথমবার আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করুন, কারণ এখানে কোনো ন্যারেটিভ সেট করা হয় না, যেটা সত্যি একদম স্ট্রেটভাবে সেটাই বলা হয়। প্রথমে একটু পরীক্ষা নিয়ে কথা বলি। মানে এক্সাম নাকি তার পেছনে বিজনেস মডেল রয়েছে? অবাক হতে পারেনি কথাটা শুনলে। এই পরীক্ষাটা হলো কি জানেন, একেবারে দোকানদারি চালুর একটা বিজনেস মডেল। যেমন ধরুন পার্মানেন্ট টিচার মানে কি, তাদেরকে আজীবন বেতন দিতে হবে, এবং সেগুলো কিন্তু বর্তমান সরকারের ক্ষেত্রে একটা বড় বোঝা। তার কারণ হচ্ছে, দেখুন প্র্যাকটিক্যালি বলতে গেলে শিক্ষা ব্যবস্থা থেকে ডাইরেক্ট সরকারের কোনো লাভ হয় না। শিক্ষা হচ্ছে একটা সমাজের মেরুদণ্ড, শিক্ষা একটা সমাজের বুনিয়াদ। সেই জন্য শিক্ষাকে তৈরি করতে গেলে দেশের, রাজ্যের ভবিষ্যতের জন্য শিক্ষা ব্যবস্থা দরকার, এবং সেই কারণেই প্রত্যেকটা সরকার এবং তার যে বেসিক ফান্ডামেন্টাল, তার মধ্যে শিক্ষা ব্যবস্থাকে অনুদান দেওয়াটা তার ক্ষেত্রে একটা দরকার। সেই হিসাবে শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা সরকার সেইভাবেই চালায়। এখন এই যে শিক্ষা ব্যবস্থা, আসলে এর পেছনে গেম প্ল্যান কি জানেন? সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল টিচার, কম খরচ, কম দায়, আর সেই ফাঁকে প্রাইভেট স্কুলগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা। কার মালিক সেই প্রাইভেট স্কুলগুলো? বড় বড় নেতা, মন্ত্রী এবং তাদের আত্মীয় স্বজন, কলমে অনেক কিছু রয়েছে। মানে একদিকে সরকারি শিক্ষা খাঁচার মধ্যে ঢুকিয়ে দাও, অন্যদিকে বেসরকারি স্কুল, মোটা ফি, মোটা লাভ, কারণ সেখান থেকে ডাইরেক্ট অর্থ কিন্তু আসে। আর এসএসসি স্ক্যাম ছিল কিন্তু এই দুই মডেলকে জোর করে চাপিয়ে দেওয়া। আর সেই স্ক্যাম নিয়ে বিজেপি সামনে বলে দুর্নীতি, আবার পেছনে কিন্তু হ্যান্ডশেকও করে। আর ইডি সিবিআই ইনভেস্টিগেশন না, আসলে ওটা ইনস্ট্রাকশন ড্রিভেন শো চালাচ্ছে। লেফট বলছে ফ্রিতে কেস লড়ছি, আরে ফ্রি মানে কি? ফ্রি মার্কেটিং। আর মিডিয়া ছাত্রের কান্না, টিআরপি, নোট গোনার টুংটাং শব্দ, আর শেষে পুরো এসএসসি স্ক্যাম দাঁড়ালো। এটাই কিন্তু পুরো বাস্তব। অর্থাৎ এটা পরীক্ষা ছিল না, এটা অ্যাকচুয়াল পলিটিক্যাল রিয়ালিটি ছিল। তাই আজ এই আলোচনায় আমি দেখাবো যে কিভাবে রাজনীতি, আদালত এবং এজেন্সি, আর সেই সাথে লিগ্যাল বিজনেস সব মিলে একটা সমাজ, যুব সমাজ, তার ভবিষ্যৎকে একদম লুটে পুটে খাচ্ছে। এসএসসি মানেই হচ্ছে শিক্ষক নিয়োগ, অনেক মানুষের ক্ষেত্রে জীবনের মোড় ঘোরানোর সুযোগ। হাজার হাজার ছাত্র মাসে টাকা দিয়ে কোচিং করছে, লাইব্রেরিতে বসে ধুলো খাচ্ছে, বই পড়ছে, সকাল থেকে রাত পর্যন্ত মক টেস্ট। তারা ভাবে যোগ্যতা দিয়ে চাকরি মিলবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসএসসি পরীক্ষা আসলে হচ্ছে বিজনেস মডেল। খুব পরিষ্কার হিসেব এর পেছনে রয়েছে, একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। একজন পার্মানেন্ট টিচার, তার বেসিক পে আছে, ডিএ আছে, এইচআরএ আছে, মেডিকেল অ্যালাউন্স আছে, এই সমস্ত কিছু নিয়ে সরকারের একটা বড় খরচা হয়।
ধরুন 10,000 একটা উদাহরণ দিচ্ছি, 10,000 পার্মানেন্ট টিচার মানে বছরে 7,000 থেকে 8,000 কোটি টাকা সরকারকে দিতে হয়। এখন বলুন তো কোনো রুলিং পার্টি কেন এত খরচ করবে? তাহলে সলিউশন কি? কন্ট্রাকচুয়াল টিচার, ফিক্স স্যালারি, মাসে ধরুন 10 থেকে 15,000 টাকা, নো পেনশন, নো জব সিকিউরিটি। বছরে তার খরচ গভর্নমেন্টের মাত্র 1.5 থেকে 2 লাখ টাকা একজনের পেছনে। অর্থাৎ পার্মানেন্ট টিচারের তুলনায় প্রায় 70 to 80% খরচ হলো। এখন যদি 10,000 টিচার কন্ট্রাকচুয়াল টিচার হয় তাহলে সরকারের খরচা হচ্ছে 1.5 থেকে 2,000 কোটি টাকা। কোথায় 7,000 কোটি টাকা ছিল? আর এই যে হাজার হাজার কোটি টাকা কোথায় যাবে? ডেভেলপমেন্টে? না, পলিটিক্যাল ইভেন্ট, পার্টি ফান্ড, নতুন ভোট ব্যাংক তৈরি করতে, বিভিন্ন রকম লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্টের মধ্য দিয়ে যেখান থেকে ডাইরেক্ট ভোট আসে। এবারে আসুন প্রাইভেট স্কুলের আলোচনা করি। 2000 সাল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে রেজিস্টার্ড প্রাইভেট স্কুল ছিল মোটামুটি 2 থেকে 3,000-এর মতো। সেই সংখ্যা লাফিয়ে 12 থেকে 14,000 হয়ে গেছে শুধু কলকাতা মেট্রোপলিটন এরিয়াতেই। গত 10 বছরে প্রাইভেট স্কুলের সংখ্যা 3 গুণ হয়েছে। এর কারণ কি? কারণ গভর্নমেন্ট স্কুলে চাকরির বাজার শুকিয়ে গেছে, মান কমেছে, আর মিডল ক্লাস প্যারেন্টসদের ঠেলে দেওয়া হচ্ছে বকলমে প্রাইভেট স্কুলের দিকে। আজকেও দেখবেন দিন আনা দিন খাওয়া মানুষও চাইছেন যে তার ছেলে মেয়েকে সরকারি স্কুলের বদলে অন্তত প্রাইভেট স্কুলে কিভাবে দেওয়া যায়। আর স্কুলের মালিক কারা? পার্টি লিডার, মিনিস্টার্স এবং তাদের ওয়াইফস রান করছে যে ট্রাস্ট, এনজিওস। এটা তো ওপেন সিক্রেট। লোকাল পিপল থেকে আরম্ভ করে সবাই জানে কাকে কি নামে সেই স্কুল রেজিস্টার করা হয়েছে। মানে গভর্নমেন্ট স্কুলগুলোকে ধ্বংস করো, এসএসসি স্ক্যামের মানে চাকরির বাজারকে একদম ধুলায় মিশিয়ে দাও, তারপর বলো চাইল্ডের ফিউচার দরকার, ভর্তি করাও এই স্কুলগুলোতে। আর ফি স্ট্রাকচার যদি দেখেন এইসব স্কুলের ফি স্ট্রাকচার, নার্সারি থেকে ক্লাস 5 3 থেকে 5,000 টাকা ন্যূনতম, সেকেন্ডারি হলে 7 থেকে 20,000 টাকা পর্যন্ত হয়। প্যারেন্টসদের গলা কাটো, স্কুল বিজনেস বাড়াও। শুধু বই খাতা নয়, জামা থেকে আরম্ভ করে জুতো সবই স্কুল থেকে কিনতে হয়, টাইও পর্যন্ত। আর এখানেই আসল এসএসসি স্ক্যামের ন্যারেটিভ। চাকরি পরীক্ষার নামে ওপেন লটারি চলছিল, ওয়েমার সিট ছিল ফ্যাসেড। অ্যাকচুয়ালি ওয়েমার সিটের নতুন নাম কি জানেন? অফার মেড রেডি, যেখানে টাকা দিলে নাম অচিরেই ঢুকে যাবে। এইবার এই এসএসসি স্ক্যামের গল্পে যদি সব থেকে বড় চরিত্র খুঁজতে চান তাহলে অপা মানে পার্থ অর্পিতা বা ইডি টাকা গুনছে সেটা নয়, আসল চরিত্রটা কিন্তু অন্য জায়গায়। আমি বলেছিলাম যেটা আমরা দেখতে পাই না সেটাই হচ্ছে রাজনীতি। এখানে আসল চরিত্র হচ্ছে ডিলে। ঠিকই ধরেছেন, ডিলেই হচ্ছে আসল হিরো। অর্থাৎ কোর্টরুমে যতবার শুনানি হয়েছে ততবার নতুন কিস্তি যোগ হয়েছে এই রাজনৈতিক নাটকে। একটু টাইম লাইনটা যদি দেখেন, 2016 সাল এসএসসি রিক্রুটমেন্ট শুরু, 2017-18 প্রথম অভিযোগ উঠল ইরেগুলেশন নিয়ে, 2019 সিঙ্গেল বেঞ্চে মামলা, হিয়ারিং শুরু, 2021 রিভিশন বেঞ্চে আপিল, নতুন ডেট 2022-এ সুপ্রিম কোর্টে মামলা গেল, মামলার টুকরো একটা গেল, আবার নতুন তারিখ 2023-24-এ, বারবার অ্যাডজনমেন্ট, আবার নতুন বেঞ্চ, আবার নতুন কোর্টরুম ডামা। আর এই যে 9 বছর ধরে যে মামলা চলে 26,000 লোকের যে চাকরি খোয়ালো, তাহলে অ্যাকচুয়ালি কি হলো জানেন? একটা জেনারেশনের গোল্ডেন যে পিরিয়ড ছিল, লাইফ ছিল, শুধু কোর্টের তারিখের পর তারিখ সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। এখন ভাবুন, এই কোর্ট যদি সত্যিই চাইতো 1 বছরের মধ্যে পুরো রিক্রুটমেন্টকে ক্যান্সেল করে ফ্রেশ এক্সাম করা যেত, সেটা কিন্তু অনেক দিন আগেই হতে পারত। কিন্তু এখানে স্ট্র্যাটেজি কী ছিল? সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, আবার ফেরত, নতুন হিয়ারিং, আবার ডিলে। আর এই ডিলে মানে কি? ডিলে মানে গভর্নমেন্টের নতুন অক্সিজেন। কারণ যত কেস পেন্ডিং ততদিন কন্ট্রাকচুয়াল টিচার মডেলকে নতুন করে এস্টাবলিশ সেই দিকে ঠেলে দেওয়ার একটা রাস্তা তৈরি করো। আর ততদিন প্রাইভেট স্কুল বিজনেসগুলো ফুলে ফেঁপে উঠবে। একটা নাম্বার যদি বলি আপনি বুঝতে পারবেন, 2016 থেকে 2024 এসএসসি রিলেটেড মামলা কলকাতা হাইকোর্টে 700-র ওপর হিয়ারিং হয়েছে।
এর মধ্যে কমপক্ষে 300 হিয়ারিংয়ের আউটকাম 0, মানে শুধু তারিখের পর তারিখ। লয়ার্স কি স্টুডেন্টদের ফিউচার বাঁচাচ্ছে? না, আসলে ডিলে ফ্যাক্টরির এক একজন ম্যানেজার, আর প্রতিটা তারিখ মানে হচ্ছে নতুন ব্রিফ, নতুন ফি, নতুন পাবলিসিটি। আর গভর্নমেন্ট সাইডের লয়ারের স্টাইল দেখুন, আদালতে গিয়ে তারা বলছে টেকনিক্যাল পয়েন্ট তারা তোলে, রেকর্ড মিসিং, ওয়েমার ট্যাম্পার্ড, উই নিড মোর টাইম। আসলে এগুলো কিন্তু কোনোটাই এক্সকিউজ নয়, এগুলো ডেলিবারেটলি একটা ট্যাকটিক বলতে পারেন। কারণ যত বেশি ডিলে তত টাইম গভর্নমেন্টের হাতে রয়েছে, তত বেশি নতুন কোনো চিন্তাভাবনা, নতুন পলিসিকে ঠেলে দেওয়া। সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ডিলে ফ্যাক্টরির এক একটা অংশীদার হিসেবে থেকেছে, যেখানে স্টুডেন্টের ফিউচার হলো কাঁচামাল আর আউটকাম হলো পলিটিক্যাল কনভেনিয়েন্স। চলুন চ্যাপ্টার 3-তে আরও ইন্টারেস্টিং। এবারে আসি লেফটের নতুন ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, মামলা বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যান্ড অ্যাসোসিয়েটস, তাদের টিম মিডিয়ার সামনে প্রত্যেক দিন সন্ধেবেলা টেবিল বাজিয়ে একদম চাপড়ে থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ার সামনে মামলা আমরা বিনা পয়সায় লড়ছি। এটা শোনার পর সাধারণ মানুষ অনেকে আবেগে কেঁদেই ফেললো। দেখো, এখনও কেউ আছেন যিনি ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু দাদা, এখানেই আসল খেলা। ফি কেস রিয়েলি ল প্রফেশন কি এনজিও চালাচ্ছে নাকি আজকাল? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো সিনিয়রদের ফি মিডিয়া রিপোর্ট অনুযায়ী 2 লাখ টাকার উপর চলে যায় হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গেলে তার চার্জ দ্বিগুণ হয়ে যায়। এখন আপনি বলুন, এই বিশাল লিটিগেশন যেখানে বছরের পর বছর হাজারের পর হাজার হিয়ারিং হচ্ছে, সেখানে সত্যিই জিরো কস্ট? না দাদা, এই জিরো কস্ট নয়, অ্যাকচুয়ালি জিরো ইনভয়েস, ফুল পাবলিসিটি। আসলে ফ্রি ফাইট মানে হচ্ছে ফ্রি মার্কেটিং। প্রত্যেক দিন কোর্টে তার ছবি, প্রতিদিন টিভি চ্যানেলে তাদের কারণ না কারোর বাইট, প্রত্যেক দিন সংবাদপত্রে তাদের কারণ না কারোর নাম। ফল নতুন ক্লায়েন্ট। 2016 থেকে 2024 হাইকোর্ট পাড়ায় যান, চায়ের দোকানগুলোতে 1 কাপ চা খান, একটু কান পাতুন আর জাস্ট একটু কথাটা ভাসিয়ে দিন, সব গল্প সেখানেই পেয়ে যাবেন। এই 2016 থেকে 2024 তার চেম্বারে মোট কেস লোড প্রায় 3 গুণ বেড়েছে। লিগ্যাল ফ্র্যাটার্নিটির ভেতরে এই ডেটা নিয়ে কিন্তু খোলাখুলি আলোচনাও পর্যন্ত হয়। ছাত্রদের চোখের জল দিয়ে আসলে নতুন কন্ট্রাক্ট, নতুন ক্লায়েন্ট, নতুন ফ্রেম। শুধু পাবলিসিটি নয়, লেফটদের জন্য একটা পলিটিক্যাল অক্সিজেন দেওয়া। এসএসসি স্ক্যাম নিয়ে লেফটরা বলছে, দেখো আমরা মানুষের পাশে রয়েছি, লড়াই করছি, আমরা এখনও মানুষের জন্য আছি। কিন্তু মানুষ জানে লেফট পাওয়ার থেকে বহুদিন আগে উদাহ। তাহলে ফ্রি কেস অ্যাকচুয়ালি কি? এটা হলো এক ধরনের পলিটিক্যাল ইনভেস্টমেন্ট। আজ বিনা পয়সায় লড়ো, কালের পাবলিসিটি দিয়ে ভোট ব্যাংক রিবিল্ড করার চেষ্টা করো। মিডিয়া তো এই ন্যারেটিভ গিলেই ফেলেছে, একদম এদেরকে মাথায় তুলে দিয়ে। বিকাশ রঞ্জন ফ্রি কেস লড়ছেন, এই হেডলাইনটা কমপক্ষে 200 বার তার বেশি রিজিওনাল থেকে ন্যাশনাল মিডিয়াতে এসেছে। প্রত্যেকটা কভারেজ মানে লেফটের নতুন চান্স, ক্যামেরা টাইম, স্পটলাইট অ্যান্ড পলিটিক্যাল মাইলেজ। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে সব কিছুর পেছনে কোথাও না কোথাও একটা গেম প্ল্যান চলছে, কিন্তু আসলে পেন্ডুলামের মতো ঝুলে আছে সেই ছাত্ররা। আর এখানেই কিন্তু বলির পাঠা হচ্ছে সেই ছাত্ররাই এবং তাদের ভবিষ্যৎ। চলুন নেক্সট চ্যাপ্টার আলোচনা করব আর একটা ন্যারেটিভ নিয়ে, সেটা হচ্ছে এসএসসিতে বিজেপির প্রত্যেক দিনের ডায়লগ আমরা শুনি, এটাই বাংলার সবথেকে বড় দুর্নীতি, তৃণমূল বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে। কিন্তু মজাটা কি জানেন? এটা কেবল ফ্রন্ট স্টেজ ডায়লগ, আর ব্যাক স্টেজে স্ক্রিপ্ট চলছে সেটা কিন্তু অনেক আলাদা। দিল্লির রাজনীতিতে মমতা ব্যানার্জিকে দরকার বিজেপির সাপোর্টার হিসাবে, বিশেষ করে যখন কোনো বিল পাস করাতে হয়। যেমন ধরুন 2023-2024 লোকসভার রেকর্ডে পাওয়া গেছে অন্তত 6টা ক্রুশিয়াল ভোটিং সেশন, যেখানে তৃণমূল আইদার ওয়াকআউট করেছে না হলে অনুপস্থিত থেকেছে। যেমন ধরুন আজকেরই, আমি জানি না কি রেজাল্ট হবে, ভাইস প্রেসিডেন্ট, এবং সেখানে মমতা ব্যানার্জির ব্যাক চ্যানেল প্ল্যান কী থাকবে বিজেপির জন্য।
সেটা তো আস্তে আস্তে প্রকাশ হতেও পারে, নাও হতে পারে। কিছু না কিছু রিপোর্ট সত্যবচনে আপনারা পাবেন, এটা গ্যারান্টি আমি বলে দিলাম। কারণ যেটা কোনো মিডিয়া সামনে আনে না, আমরা আনবো, কারণ আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। তো সুতরাং এটা কি শুধু কাকতালীয় না, সামনে যুদ্ধ পেছনে হ্যান্ডশেক। মিডিয়ার সামনে বিজেপি বলে মমতা দুর্নীতির রানী, কিন্তু সংসদে দরকার পড়লে সেই একই মমতার দল বিজেপিকে ট্যাকটিক সাপোর্ট দিয়ে দেয়। আর এই বিনিময়ে বিজেপি এসএসসি স্ক্যাম নিয়ে যতটা নয়েজ করছে ততটাই কেয়ারফুলি অ্যাভয়েড করছে। আসলে বড় মাথাদের বিরুদ্ধে ফাইনাল পুশ কোথায়? নেই, হবে না। এখন ভাবুন, ইডি আর সিবিআই টেকনিক্যালি কেন্দ্রীয় এজেন্সি, আর নিয়ন্ত্রণ কার হাতে? দিল্লির রুলিং পার্টির হাতে। তাহলে কেন কালীঘাটের কাকুই বলুন, বিগ কর্পোরেট লিঙ্ক নাম, সবাই আজকে সেফ হয়ে বসে আছে? ইডি রেড করে, ক্যাশ দেখায়, হেডলাইন বানায়, অ্যারেস্ট করে, কোথায় বড় তো করে না। সিবিআই চার্জশিট দেয়, কিন্তু ফাইনাল ট্রায়ালে টেনে নিয়ে যায় কিন্তু সেটা বছরের পর বছর। কারণ পলিটিক্যাল বার্গেনিং টেবিলে সব নামগুলো কিন্তু আসলে এক একটা নেগোসিয়েশন চিপ বলতে পারেন। 2026-এর ইলেকশন আসছে, কে কাকে কতটা সাপোর্ট দেবে তার উপর নির্ভর করবে কে ধরা পড়বে আর কে সেফ থাকবে। এখানেই বিজেপির আসল ডবল গেম। একদিকে তারা ইউথদের নিয়ে সহানুভূতির নাটক করছে, আমরা বাংলার ছাত্রদের পাশে আছি, অন্যদিকে ব্যাক চ্যানেলে তাদের দরকার মমতা দলকে অ্যালাইভ রাখতে, যাতে সেন্ট্রালে কংগ্রেস দুর্বল হয়। ডেটা বলছে 2016 থেকে 2024 পর্যন্ত পশ্চিমবঙ্গের 500টার ওপর সেন্ট্রাল ইনভেস্টিগেশন কেস, যার মধ্যে 40% কেস চার্জশিট হলেও ফাইনাল ট্রায়াল পেন্ডিং হয়ে রয়েছে। আর যেসব কেস রুলিং পার্টির বিগ হেড জড়িত, সেখানে কনভিকশন রেট প্রায় 0 আপনারা সবাই জানেন। কি আশ্চর্য কোইন্সিডেন্স! নাকি ডেলিবারেটলি এটা কনভেনিয়েন্স বলতে পারেন। তো বন্ধুরা, বিজেপির এই যে রোল এসএসসি স্ক্যাম ইজ নট অ্যাবাউট জাস্টিস, ইজ অ্যাবাউট পলিটিক্যাল ক্যালকুলাস। সামনে থেকে আগুন জ্বালাও, পেছন থেকে সেখানে জল ঢালো। সামনে থেকে ফাইট করাপশন পোস্টার লাগাও, আর পেছনে হ্যান্ডশেক করে নাও। এসএসসি স্ক্যাম নিয়ে বিজেপির ন্যারেটিভটাই খুব সহজ। এই যে চারদিকে ইডির ধরপাকড় চলছে, ভাইস প্রেসিডেন্ট কে সাপোর্ট দেওয়ার লড়াই চলছে। এটা দেখুন, সিপিএম যেমন একদিকে ঘোলা জলে মাছ ধরার জন্য লাফাচ্ছে, কংগ্রেস এই নামটাই তো নেই পশ্চিমবঙ্গ থেকে। গোটা স্ক্যাম ন্যারেটিভে কংগ্রেস হলো একটা সিনেমার এক্সট্রা, যার স্ক্রিপ্টে এন্ড স্ক্রিপ্টেও পর্যন্ত যার নাম থাকে না। নো লিডার, নো এজেন্ডা, নো প্রেজেন্স। বেঙ্গল পলিটিক্সের পোস্টার থেকে কংগ্রেসের নাম কবেই উদাও হয়ে গেছে। স্ক্যাম হোক বা মুভমেন্ট, কংগ্রেস ইজ নট ইভেন, মানে আমি বলবো সাইনবোর্ডও নয়। আর টিআরপির ভূমিকা প্রত্যেক দিন হেডলাইন, এখানে ইডি ঢুকছে, এখানে অফিসাররা, ইডি অফিসাররা লাঞ্চে কী খেলো, কিভাবে তারা ড্রামাটিকভাবে ঢুকছে, ছাত্ররা কোথায়, কিভাবে রাস্তায় পড়ে রয়েছে, সমস্ত কিছু। কিন্তু এর পেছনে আসলে যে গল্পটা, সেই গল্পটা কিন্তু কোনো কভারেজে বা কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজমে কিন্তু ঠাঁই পায় না। কারণ এসএসসি স্ক্যাম এখন সিনেমাটিক ক্যারেক্টার হয়ে গেছে, একটা রিয়েলিটি শো এপিসোড হয়ে গেছে। বিগ বস, কে কার ঘরে উকি মারছে, কে কি করছে। আসলে এখন প্রশ্নটা হচ্ছে, এই সমস্ত গেম, চারদিকে গেম চলছে, যে কোনো জায়গায় যে 4টে পিলার বলুন, যাই বলুন, সব ক্ষেত্রে গেম চলছে। কিন্তু এই প্রশ্নটা হচ্ছে, সব থেকে শিকার কারা? সেটা হচ্ছে একটা জেনারেশন, আমি বলবো না, একটা লং টার্ম জেনারেশন বলতে পারেন। কারণ একটা জেনারেশন যারা শিক্ষক হতে চেয়েছিল, যারা মেধার ভিত্তিতে যারা পড়াতো, যারা টিচার হতো, আর আরেকটা জেনারেশনের পর জেনারেশন যারা আগামী দিনের ভবিষ্যৎ হতে পারত, সেই বাচ্চারা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু শিকারের। যারা যেসব বাবা মায়েরা প্রাইভেট স্কুলে পড়াতে পারবে, প্রাইভেট স্কুলে নকরা সহ্য করতে পারবে, তাদের বাচ্চারা আগামী দিনে ভবিষ্যৎ তৈরি করবে। না হলে বাকি বাচ্চারা মেঠো পথের অন্ধকারে কিন্তু হারিয়ে যাবে। কারণ বাংলার মেধা
যে টিচার দীর্ঘ 7টা বছর ধরে পরীক্ষা দিয়ে এসেছেন, তাকে আজকে শিক্ষক হিসেবে প্রমাণ করবার জন্য তাকে পরীক্ষায় বসতে হচ্ছে। যে টিচাররা এতদিন পর্যন্ত ছাত্রদের পড়িয়ে এসছেন, তাকে আজকে যোগ্য হিসেবেও তাকে প্রমাণ করতে হচ্ছে। মজাটা এইখানেই। এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু একটাই জিতে যাবে, জানেন, সেটা হচ্ছে রাজনীতি। তাই আজ সত্যবচনে আপনাদের আমি একটা কোলাটারাল ড্যামেজ নিয়ে আলোচনা করলাম। একটা বলবো না, 2 থেকে 3টে প্রজন্মের শেষ হয়ে যাওয়ার গল্প আপনাদের আমি বললাম। আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও কি একমত যে এসএসসি অ্যাকচুয়ালি একটা পলিটিক্যাল গেম? আপনাদের প্রত্যেকের মতামতের আশায় রইলাম। এবং শুধু তাই নয়, যদি চ্যানেলটাকে প্রথমবার আসেন, যদি চ্যানেলটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমার এই আলোচনা যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছন, কারণ প্রত্যেকটা মানুষের ন্যারেটিভ চেঞ্জ করার দরকার লাগে। আমরা যেটা দেখি, আবার বলছি, সেটা রাজনীতি নয়। যেটা দেখতে পাই না সেটাই রাজনীতি। তাই ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। নমস্কার।